মানুষের মৃত্যুর পর ঠিকঠাকভাবে দাফন না হলে তার আত্মাটি সবসময় ঘুরে বেড়ায়। এরকম একটি ঘটনা আমাকে পাঠিয়েছে উত্তরবঙ্গ থেকে। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রান্তে গ্রাম অবস্থিত। সেই গ্রামে একটি রহস্যময় বাড়ি ছিল, সোনামণি ভিলা। এক সময়কার জমিদারের বংশের বিলাসবহুল বাসভবন ছিল। দরজা জানালা সবগুলো ছিল যেন একদম খোদাই করা কাঠের উপর। বাড়িটা কেউ না বসবাস করার কারণে ধীরে ধীরে বাড়িটা প্রায় ভঙ্গুর অবস্থা হয়েছে। বাড়ির ভিতরে একটা বড় বসার জায়গা আছে, সেখানে কিছু গাছপালা হয়েছে, ঘাসগুলো অনেক বড় বড়। স্থানীয় লোকজন রাতে সেখানে যেতে ভয় পায়, কারণ তারা বলে রাতে বাড়ি থেকে নারীর কান্নার শব্দ আসে। সেখানে দুজন ছেলে যায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে, তার মধ্যে একজন রুবেল হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক গবেষক। সে বাংলার জমিদার বাড়িগুলো নিয়ে গবেষণা করছে। পুরনো নথিপত্র স্থাপনা বিশ্লেষণের মাধ্যমে বাংলার উপনিবেশের সময়ে ইতিহাসের উদ্ধার করতে চায়। এই কাজে বেছে নিয়েছিল তারা সেই সোনামণি ভিলা, সঙ্গে তার বন্ধু বিপুল এবং স্থানীয় গাইড জামাল। প্রায় প্রথম দিনেই বাড়িতে ঢুকে রুবেল অনুভব করে এক অস্বাভাবিক ঠান্ডা, যেন সময় থেমে গেছে। বাতাস শিরশির করে বইছে, কিন্তু মনে হয় কেউ যেন তাকিয়ে আছে। জামাল বলে, সাবধানে থাকবেন ভাই, এই বাড়ির দিকে কেউ তাকিয়ে থাকলে মাঝে মাঝে একটা গলাকাটা নারীকে দেখা যায়। তাই বলছি একটু সাবধানে থাকবেন, বাড়িটা স্বাভাবিক না। রুবেল বাড়ির পুরো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পায় এক স্ত্রীর লেখা অনেকগুলো চিঠি, যার নাম ছিল রাজিয়া। চিঠির ভাষা তরুণের তার স্বামী সৈয়দ কামাল হোসেনের মুক্তিযুদ্ধে গিয়েছিল, আর কখনোই ফেরেনি। রাজিয়া গর্ভবতী অবস্থায় বাড়িতে একা ছিল। চিঠিগুলো ধীরে ধীরে তার মানসিক অবস্থার অবনতি হয়েছে, এটা বোঝা যায়। সে চিঠিতে রাজিয়া লিখেছেন, যদি কখনো এই চিঠিগুলো পড়ো বুঝবে আমি বেঁচেছিলাম একা, নিরুপায়। আমার স্বামী ফিরবে না জানি, সন্তান জন্ম নেওয়ার সময় হয়ে এসেছে। আমি ভয় পাচ্ছি। রাতে দরজার বাহিরে নিঃশ্বাস শুনি, জানি ওরা
মানুষ নয়, কিন্তু আমি মরতেও পারছি না। আমি কখন কি করব সেটাও বুঝতেছি না। আমার কান্না যদি শুনতে পাও, বুঝবে আমি চলে যাইনি। এরকম চিঠি পড়ার পরেই রুবেল ও বিপুল প্রথম রাত সেই ভিলায় কাটায়। রাত ৩টার সময় হঠাৎ তারা শুনতে পায় অতি মৃদু সুরে কান্নার শব্দ। মনে হয় যেন পাশের ঘরে থেকে আসছে। টর্চ জ্বালিয়ে তারা খুঁজে দেখে, সেখানে কিছুই দেখতে পায় না। এরপর দরজার ফাঁকা একটা ছায়া দেখতে পায়। এক নারী সাদা শাড়ি পরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। টর্চের আলো পড়ে, কিন্তু তৎক্ষণাৎই সে মিলিয়ে যায়। পরদিন সকালে জামাল রুবেলকে বলে সেই কাজ করে থাকতে পারবে না। সে রাতে তার ঘাড়ের কাছে একটা নিঃশ্বাসের শব্দ লেগেছে। ভয় আর কৌতূহলের মাঝখানে পড়ে রুবেল স্থির করে নিজেকে, তাকে সত্যি জানতে হবে। সে বিপুলকে বলে, আমি যদি রাজিয়ার আত্মা এখানেই আটকে আছে বলে ধরি, তাহলে হয়তো তার কোনো অপূর্ণ কাজ আছে, যার কারণে সে আত্মাটা এখনো এখানে আছে। রুবেল আবার সেই ঘরে ঢুকে যেখানে সে চিঠিগুলো পেয়েছিল, হঠাৎ দেওয়ালের আয়নায় সে দেখতে পায় এক নারীকে। মুখ নেই, শুধু চোখ গর্ত জ্বলজ্বল করছে। সে নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং বলে, আমার বাচ্চা কই? তারপর হাওয়ার মতো মিলিয়ে যায়। রুবেল হতভম্ব হয়ে যায়। সেই সময় রুবেল স্থানীয় এক ব্যক্তির কাছে এই সম্পর্কে জানতে চায়। সে ঘটনাটা খুলে বলে। সময়টা ছিল 1971 সাল। রাজিয়া সত্যই নিখোঁজ হয়েছিল। তার দেহ কিংবা তার সন্তানের কোনো খোঁজ মেলেনি। স্থানীয় গুজব ছিল সে পাগল হয়ে নিজ সন্তানকেই খুন করেছিল এবং নিজেও আত্মহত্যা করেছিল। কিন্তু এর কোনো প্রমাণও পাওয়া যায়নি সেই সময়। রুবেল এখন চিন্তা ভাবনা করে এই আত্মাকে মুক্ত করতে হবে। রুবেল সিদ্ধান্ত নেয় রাজিয়ার আত্মাকে মুক্তি দিতে হবে। সে স্থানীয় ইমামকে ডেকে এনে তার একটা কবর খনন করে। এরপর স্থানীয় কিছু লোকের মাধ্যমে সে কবর খননের ব্যবস্থা করে। সে ভিলার একটি পুরনো ঘরের মেঝেতে কিছু পিঁপড়া দেখা যায়। সেই পিঁপড়াগুলো ওখানে যেন একসাথে জমাট হয়ে আছে। অনেক কৌতূহলবশত সে সেখানে খোঁড়ার সিদ্ধান্ত নেয়।
মাটিটা 2 হাত পরিমাণ খুঁড়তেই একটা শিশুর কঙ্কাল পাওয়া যায়। তার পাশেই একটি মহিলার শাড়ির অংশবিশেষও সেখানে মেলে। ইমান বলে, এই আত্মা চিরকাল এখানেই ছিল, কারণ তার সন্তানের সঠিকভাবে দাফন হয়নি। দাফন কাফন দেওয়ার পরে সেই বাড়িতে শেষবারের মতো সেই কান্না শোনা যায়। এবার আর্তনাদ নয়, শেষবারের মতো সেই কান্না শোনা যায়। তারপর পুরো বাড়িটাই যেন একদম কেঁপে ওঠে। তারপর সব কিছু শান্ত হয়ে যায়। এসব কিছু হওয়ার পরে রুবেল ফিরে যায় ঢাকায়, গবেষণা প্রকাশ করে। কিন্তু মাঝে মধ্যেই গভীর রাতে ঘুম ভেঙে যায় তার। সে আয়নায় এক ঝলক দেখতে পায় সেই মুখখানি, সেই নারীর কে। এখানে সে আর ভয় পায় না তার এইরকম মুখের দৃশ্য দেখে, কারণ সে জানে সব আত্মা খারাপ নয়, কিছু আত্মা শুধু মুক্তি চায়। এ বলেই সে তার ঘটনাটি শেষ করেছে। আমি ঘটনা পড়ে যা বুঝতে পারলাম, এই ঘটনাতে আসলে একটা অতৃপ্ত আত্মার কথা বলা আছে, যে আত্মাটা মুক্তি পায়নি। রুবেলের মাধ্যমে হয়তো সে আত্মার মুক্তি মিলেছে। একদিন হয়তো আমাদেরকেও চলে যেতে হবে, কিন্তু কখনোই যেন আমাদের মৃত্যুটা আত্মহত্যা কেন্দ্রিক না হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। বরাবরের মতো এবারও চলে আসলাম নতুন আরেকটি ঘটনা নিয়ে। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে বরিশাল থেকে। তার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। মাঝ রাতে দরজায় করা নাড়া একটা শব্দ, ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলতেই বিস্মিত কণ্ঠে বললাম, কে তুই এত রাতে? আকাশ একগাল হেসে বলল, দোস্ত, অনেকদিন তোকে দেখি না, তোকে দেখতে ইচ্ছা করলো, তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথে কাটাবো ভাবছি। আকাশ আমার ছোটকালের বন্ধু, আমরা একসাথেই বড় হয়েছি। আমার বাসা থেকে 2 কিলোমিটার দূরে তার বাসা। অনেকদিন তার সাথে কোনো যোগাযোগ ছিল না আমার। আমরা একসাথেই বড় হয়েছি। আমার বাসার সাথে ওর বাসার 2 কিলোমিটার দূর হওয়ার কারণে আমরা মাঝে মাঝেই দেখা করতাম। প্রায় 1 মাস হচ্ছে আমার সাথে শুধু মাত্র দেখা করার জন্য সে রাতে চলে আসে আমার বাসায়। আমি এটা কখনো ভাবতেই পারছি না। এই না হলে বন্ধুত্ব? তুই কি বাইরেই দাঁড়িয়ে থাকবি?
না ভিতরে আয়, ভিতরে আস। গল্প করি দুই বন্ধু মিলে সারা রাত। না রে দোস্ত, ঘরে আর বসবো না, চল বাহির থেকে ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, কি রে, এত রাতে কোথায় যাবি? তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেই সন্ধ্যার পর তুই ভূতের ভয়ে বাসার বাহিরই হতি না। এখন কি সেই দিন আছে? চল বাহিরে যাই। আকাশ একগাল হেসে উত্তর দিল, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? ওহ আচ্ছা, তোরা কি বলতে পারিস আকাশের চাঁদটা এমন গোল কেন দেখতে? এত কিছু শোনার পরে আমার মাঝে মাঝে আকাশের কথাগুলো কেমন জানি একটু বিবৃতিকর লাগছিল। এখন ভাবছি একাই থাকবো নাকি ওকে পাঠিয়ে দেব। সন্ধ্যার সময় একা একাই লাগছিল আমাকে, কিন্তু ও আসাতে একটু ভালো লাগলো। এদিকে আবার ঘড়িতে প্রায় 2টার কাছাকাছি পার হয়েছে, কিন্তু এখন কিছুতেই যেন আর ওই সময়টাকে সময় মনে হচ্ছে না, কারণ আমার বন্ধু আকাশ এসেছে। আমি তাকে আবারও প্রশ্ন করলাম, তুই কোথায় ছিলি আর কোথায় থেকে আসলি? সে একটা বাহিরের দিকে তাকিয়ে আবারও একটা ঠোঁটের কোণে হাসি দিয়ে বলল, আমি একটু বাহিরে আসছিলাম, তোর কথা মনে করার পরেই আমি তোর কাছে চলে আসলাম। আমি নিজেই বের হয়ে এসেছি, কেউ আমাকে আসতে বলেনি। আমি তাকে বললাম, তুই একাই বাইরে এসেছিস? কেন এসেছিস, বাসায় যাবি না? সে বলল, না, আমি আর বাসায় যাব না, আম্মু খুব কাঁদছে, আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতেছি না, কি সব বলিস? বাসা থেকে কেন বেরিয়ে এসেছিস? কি হয়েছে তোর? চল তোকে বাসায় দিয়ে আসি। আকাশ বলল, না রে দোস্ত, আজকে আমি বাসায় আর যাব না, পরে আরেকদিন বাসায় যাব, তুই একটু যাবি দোস্ত, আম্মু খুব কান্নাকাটি করছে। বলে আকাশ আবারও একরকম বিবৃতিকর হাসি দিচ্ছে। এখন 3:30 বাজে, আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি। ওকে আমি বললাম, তুই গিয়ে আমার রুমে বস, আমি খালাম্মাকে বলে দিয়ে আসতেছি আমার কাছে আছিস এবং ভালো আছিস। সে তাও না করে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বার হবার পরিকল্পনা করছিলাম। তার বাসার সামনে যখন আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দিয়ে দেখি যা দেখার আমি কখনোই প্রস্তুত ছিলাম না। এমন কোনো ঘটনা ঘটতে পারে আমার জীবনের সাথে? আমি বিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অঝরে
কাঁদছে। আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমার কাছে সব কিছু যেন এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ ভেসে আসছে। বাড়িতে অনেক মানুষ, পুলিশ এসেছে, আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে বোধশক্তি লোপ পাচ্ছে। এতটাই লোপ পাচ্ছে যেন আমি কিছুই আর মনে রাখতে পারছি না। আমি কি শুনছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশ তো তার বাসায় আমাকে আসতে বলল। আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। শেষবারের মতো আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। মনে হলো সব কিছুই যেন দুলছে। চোখের সামনে আমি সব আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি, দূরে, অনেক দূরে। আমি নিজেকে আর কোনোভাবেই মেনে নিতে পারছি না। এটা কি হচ্ছে? আমি আকাশকে একটু আগেই আমার বাসায় রেখে আসলাম। আমি তড়িঘড়ি করে আবার আকাশের বাসার দিক থেকে আমার বাসার এক দৌড়ে চলে গেলাম। আনুমানিক আমার বাসাতে যেতে 8 থেকে 10 মিনিট বা এর বেশি সময়ও লেগেছিল। আমি সঠিক মনে করতে পারছি না। বাসায় গিয়ে দেখি আমার দরজাটা খোলাই আছে, ভিতরে কেউ নেই। আমি যেখানে শুয়েছিলাম সেখানে আমার শরীরের ভাঁজ এখনো লেগেই আছে। কম্বলটা দুপাশে রাখাই আছে। আমি যেখান থেকে বের হয়ে গেছি কম্বলটা সেই পাশে একটু উল্টানো। সব কিছুই ঠান্ডা। আমি এইসব ঘটনার পর আর নিজেকে মানিয়ে নিতে পারছি না। এটা কি ঘটে গেল আমার জীবনের সাথে? তারপর আমি পরের দিনে আকাশের বাসায় যাই। মর্গ থেকে আকাশের সেই নিথর দেহটা আসে। আসার পরেই আকাশের দাফন কাফন শেষ হয়। আমি আকাশকে মাটি দিয়ে যখন বাসায় আসলাম, মনে হচ্ছিল তার কবরের পাশ থেকে আকাশ আমাকে হাসছে আর বলছে, বন্ধু, তুই আম্মুকে বলিস আমি এখনই ভালো আছি। তারপর আমি বাসায় গিয়ে দেখলাম সব কিছুই ঠিকঠাক। রাতে যখন ঘুমাবো তখন সেই সময় আমার ওই সব কিছু মনে হচ্ছিল। ঘুমানোর সময় আমার দরজা জানালাগুলো সবগুলো বন্ধ ছিল। আবারও আগের মতোই কে যেন একটা টক টক করে শব্দ দিয়ে আমার দরজা খোলার চেষ্টা করছে। আমি আস্তে আস্তে সেই দরজার কাছে গেলাম। দরজার কাছে গিয়ে দরজাটা খুলে আমি দেখলাম আকাশ দাঁড়িয়ে আছে একটা সাদা পোশাক পরে। চোখগুলো তার অনেকটাই লাল, মুখটা অনেকটাই সাদা হয়ে গেছে। যেমন মানুষের শরীরে যদি কোনো রক্ত সঞ্চালন না থাকে তখন মানুষের শরীর যেমন ফ্যাকাশে হয়ে যায় তেমন ফ্যাকাশে হয়ে গেছে। ঠোঁটটা একদম লাল। সে আমাকে ফিস ফিস করে বলল, তুই আম্মুকে বলিস আমি ভালোই আছি, যেন আম্মু যেন আর কান্নাকাটি না করে। এই ঘটনা শোনার পরেই আমি সাথে সাথে জ্ঞান হারালাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমার পাশে আমার আব্বু আম্মু আর আমার ছোট ভাই বসে আছে। এরপরেই আমি তাদেরকে পুরো ঘটনাটা
খুলে বললাম। তারপর থেকেই মাঝে মাঝে আকাশের কথা আমার মনে হয়, আর এই দৃশ্যটা আর কখনোই মনে হয় আমি ভুলতে পারবো না। তারপরে আর আমি কখনো কোনো কিছু দেখিনি। ধন্যবাদ আমার গল্পটা প্রকাশ করার জন্য। যদি ভালো মনে হয় আমার গল্পটা প্রকাশ করবেন। আমি নিয়মিত গল্প পাঠাবো, ভৌতিক কিছু ঘটনা। আজকে যে ঘটনাটি আমাকে পাঠিয়েছে সে তার নাম পরিচয় বলতে আমাকে অনেকটাই বারণ করেছে ব্যক্তিগত স্বার্থে। সময়টা ছিল 2009 সালের দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 4র্থ বর্ষের ছাত্র শাহিন এবং তার 4 বন্ধু গবেষণার কাজে একটি প্রত্যন্ত গ্রামে গিয়েছিল। গ্রামের নাম ছিল চণ্ডীপুর, যা কুষ্টিয়ার জেলার একবারে সীমান্ত ঘেঁষা। ওরা সেখানে গিয়েছিল ব্রিটিশ আমলের একটি পুরনো জমিদার বাড়ির ইতিহাস নিয়ে কাজ করতে। জমিদার বাড়িটি প্রায় ধ্বংস মতো। গ্রামের একমাত্র প্রভাবশালী মানুষ হারুন মেম্বার তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল স্থানীয় একটি ডাক বাংলোতে। সন্ধ্যায় নামতো ডাক বাংলোর চারপাশে অন্ধকারে ঢেকে যেত। চারিদিকে কোনো ঘরবাড়ি নেই, শুধু সজনে আর তেঁতুল আর বটগাছে ঘেরা একটি এলাকা। প্রথম রাত মোটামুটি নির্ঘুমভাবেই কাটে। ছাদের কোনো এক চত্বরে মাঝে মাঝে শব্দ হচ্ছিল। এগুলো মনের ভুল ভেবে তারা কিছু মনে করেনি। মাঝে মাঝে কিছু আওয়াজ হচ্ছিল, ঝিঝি পোকার ডাক, বাতি জ্বলছে নিভছে, এগুলো সব তারা হেসে উড়িয়ে দেয়। পরদিন দুপুরে শাহিন একা জমিদার বাড়ির দিকে যায়, কিন্তু ছবি তুলবে বলে। বাড়িটার পেছনে একটা ভাঙ্গা পুকুরঘাট। হঠাৎ তার চোখে পড়ে দূরে দাঁড়িয়ে আছে একজন মহিলা, একেবারেই সাদা শাড়ি, কিন্তু তার পা ছিল না। শাহিন স্তব্ধ হয়ে যায়। সে ভাবে এটা হতে পারে আমার মনের ভুল। রাতে ডাকবাংলোতে ফিরে এসে সে কাউকে কিছু বলেনি, ভাবলো ক্লান্তি আর ভুল হতে পারে। কিন্তু এরপর থেকেই রাতে ঘটনাগুলো যেন বাড়তেই থাকে। তৃতীয় রাতে ঠিক 2:35 বাজে তৃতীয় রাতে 2:35 বাজে দরজায় আবার একটা ঠক ঠক শব্দ হচ্ছিল, অথচ বাহিরে মনে হয় কেউ ছিল না। একই ঘটনার পুনরাবৃত্তি পরের 2 দিনও হতে থাকে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে ঘড়ির কাঁটা যখনই 2:35 বাজে তখনই এই ঘটনাটি ঘটতেই থাকে। এই গ্রুপের মধ্যে সবচেয়ে সাহসী ছিল রাফি। গ্রুপের সাহসী ছেলে বলে সে বলে, কালকে দরজা খুলে ফেলবো, দেখি কে আসে। এভাবে সেদিনের রাতটাও যায়। চতুর্থ রাত, সবাই জেগে আছে দরজার দিকে তাকিয়ে। 2:35 বাজে। সেই দরজাটা একটা টোকা দেয়। দরজা ছিল খোলা, সামনে ফাঁকা, কিন্তু দরজা থেকে একটা গন্ধ আসতে থাকে। গন্ধটা এতটাই বিশ্রী যে কোনো কিছু যেন পচে গলে গেছে, সে গলিত দেহের গন্ধটা আসছে। হয়তো কোনো পুরনো কবর ভেঙে পড়েছে, যা এখনো লাশটি পচন শুরু করেছে। হঠাৎ আলোগুলো নিভে যায়। মুহূর্তে সবাই অনুভব করে ঘরের মধ্যে আর একজন ঢুকে পড়েছে। কেউ কাউকে স্পর্শ করেনি, কিন্তু
কিছু বলেওনি, তবুও সবাই বুঝতেছে কেউ বা কিছু ওদের মাঝে আছে। এভাবে সে রাতটাও কেটে যায়। পরদিন পঞ্চম রাত। পরদিন সাহস করে গ্রামের এক প্রবীণ ব্যক্তিকে, এটা দিনের বেলায়, এক প্রবীণ ব্যক্তিকে, তার বয়স হবে ৭৮ বছরেরও বেশি। তার নাম ছিল মকবুল। তাকে সবাই মকবুল চাচা বলে ডাকত। তার সাথে আমাদের এই ঘটে যাওয়া সকল ঘটনাগুলো বলতে থাকে শাহিন। তিনি সব কিছু শোনার পর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলে, তোমরা যে জমিদার বাড়িতে কাজ করো, জানো এখানে কি হয়েছিল? তখন সবাই আগ্রহটা প্রকাশ করে শোনার জন্য সবাই নিঃশব্দ হয়ে চাচার দিকে তাকিয়েছিল। চাচাটা অনেকটা ভয়ে ভয়ে বলে, ব্রিটিশ আমলে জমিদার নারায়ণ রায় তার স্ত্রীকে কুয়াতে ফেলে মেরে ফেলেছিল। ওই নারী ছিল এক তান্ত্রিক। মৃত্যুর অগ্রমুহূর্তে সে অভিশাপ দিয়ে যায়, এই জমিতে যে আসবে সে বুঝবে পিছনের মানুষটা কে। শাহিন জিজ্ঞেস করলো, মানে? চাচা বলল, সে আমাদের সামনে নয়, পিছনে দাঁড়াবে। সেই রাতে শাহিন বাথরুমে যায়, আয়নায় নিজেকে দেখে, কিন্তু নিজের কাঁধের পাশেই আরও একজোড়া চোখ দেখে। খুব অন্ধকার, যেন তার ঘাড়ের পেছনে একজন দাঁড়িয়ে আছে। সে চোখ ফিরিয়ে দেখে পিছনে কেউ নেই। সে তখনই বেরিয়ে আসে আর সবাইকে এক জায়গায় করে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় পরের দিন তারা ঢাকায় ফিরবে। এভাবে সপ্তম রাত তাদেরকে কাটাতে হয় এখানে। সপ্তম রাতে যখন 12:30 বাজে, বাতিগুলো নিভে যায়, সব দরজা জানালা বন্ধ, কিন্তু হাওয়া ঢুকে ঘরের ভেতর। সবাই জড়সড় হয়ে বসে আছে। যখনই 2:35 বাজে, তখনই আবার আগের মতো টুক 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 3টা শব্দ হয় দরজাতে ধাক্কা দেওয়ার। দরজা খোলা ছাড়াই একজন ধীরে ধীরে ঘরের ঢুকে পড়ে। এমন একটি পরিস্থিতিতে প্রথমে একটি চুলের গন্ধ, যেমন মানুষ যখন প্রথম গোসল করে আসে, মেয়ে মানুষ, তখন তার একটা চুলের গন্ধ পাওয়া যায়, সেই রকম একটা গন্ধ। তারপর কিছুক্ষণ পরে বুঝতে পারে একটা ছায়া, অনেকটা সাদা সাদা আবছা আবছা কিছু একটা দাঁড়িয়ে আছে। বরফ হয়ে যায় পুরো ঘরটা। মনে হচ্ছে এতটাই বরফের মতো ঠান্ডা হয়েছে যেন তুষার পড়ছে। সব মোবাইলগুলো যেন বন্ধ হয়ে যায়, ঘড়ি বন্ধ, কেবল দেওয়ালে রাখা ছবি হঠাৎ পড়ে যায়। ছবি ঘুরে যায়, সেখানে কারো মুখ নেই, শুধু সাদা কালো একটি ফাঁকা জায়গা। তারা আর এরকম পরিস্থিতি হওয়ার পর অপেক্ষা করেনি। তারপর দিন সকালবেলা গ্রাম থেকে চলে আসে, কিন্তু শাহিন সেই দিন আজ পর্যন্ত আয়নার সামনে দাঁড়াতে পারেনি। আয়নার সামনে দাঁড়ালেই তার মাঝে মাঝে ওই দুটো কালো চোখ আর সাদা অভয়টা দেখতে পায়। এরপর ধীরে ধীরে সে অসুস্থ হয়ে যায়। এমন একটা সময়ে সে এতটাই অসুস্থ হয়ে যায়, তার চোখের নিচে অনেক কালো দাগ দেখা যায়। তারপর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শাহিন মারা যায়। তারপর থেকে ওই জমিদার বাড়ির কোনো কিছু আমরা জানতে পারিনি। তবে শাহিন কেন মারা গেল আর কিভাবে
বরাবরের মতো আবারও চলে আসলাম একটা নতুন ঘটনা নিয়ে। ঘটনাটিকে আমাকে পাঠিয়েছে দিনাজপুর থেকে। তার চাচার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2013 সালে। শীতকালে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম। সেখানে সদ্য শিক্ষকতা শুরু করেন এক তরুণ শিক্ষক। ছেলেটির চাচা রিফাত হোসেন। স্থানীয় একটি প্রাইমারি স্কুলে নিয়োগ পান তিনি। শহর থেকে দূরে একেবারেই অজপাড়া গা, যেখানে বিদ্যুৎ আসে সন্ধ্যা 7টার পর, তাও আবার মাঝে মাঝে আসে না। রিফাত শহরের নিরিবিলি পরিবেশে বসবাস করতে বেশি ভালোবাসত। গ্রামের শান্ত বাতাস, ধান ক্ষেত, ভোরের কুয়াশা আর নদী পাহাড়ে হাঁটাহাঁটি করা তাকে অনেক আনন্দ দিত। কিন্তু তিনি জানেন না এই কুয়াশা একদিন তাকে গ্রাস করবে। স্থানীয় এক হুজুরের সাহায্যে তিনি এক পুরনো জমিদার বাড়ি ভাড়া নেন। বাড়ির মালিক মারা গেছে অনেক বছর আগে। উত্তরসূরি কেউ নেই বললেই চলে। বাড়ির দেওয়ালে ছোপ ছোপ ছেদছেদে দাগ, পুরনো কাঠের জানালা, মাঝে মাঝে এক বিশাল বিশাল উঠান। আশেপাশে মানুষ বাড়িটি দেখলে অনেক ভয় পায়, কারণ তারা বলে এই বাড়িটি বউ ছিল, সে মারা গেছে। এইরকম কিছু ঘটনা লোকমুখে শোনা যায়। প্রথম কয়েকদিন সে বাড়িতে ভাড়া নেওয়ার পর ভালোই কাটছিল, কিন্তু এক রাতে রিফাত গভীর ঘুম থেকে ওঠার পরে তিনি অনুভব করে কেউ যেন ধীরে ধীরে তার বিছানায় দিকে এগিয়ে আসছে। পুরো ঘর নিঃশব্দ, বাহিরে ঠান্ডা বাতাস, বাঁশ গাছের পাতাগুলো আস্তে আস্তে কাঁপছে, আর সেই আওয়াজ মাঝে মাঝে একটু স্পষ্টভাবে শোনা যাচ্ছে। অনেকটা বাতাসের শব্দের সাথেই হালকা হালকা করে শোনা যাচ্ছে। পায়ের যে শব্দটা, সেটা একটু একটু করে বোঝা যাচ্ছে। তিনি আলো জ্বালানোর চেষ্টা করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু সেই সময় টর্চ লাইটটা আর কাজ করছিল না। তার শরীর অনেকটা জমে গেছে, এইরকম অনুভব করেন তিনি। কিছুক্ষণ পর তার কানের কাছে কেউ ফিস ফিস করে বলছে, আমার ঘর তুমি নিয়েছ। কথাটা এইভাবেই আসছিল, আমার ঘর তুমি নিয়েছ। পরের দিন স্কুলে গিয়ে সহকর্মী রোকসানাকে এই ঘটনাটি খুলে বলে রিফাত। তিনি আতঙ্কিত হয়ে ওঠেন। তার সাথে সম্পর্ক ছিল অনেকটা বন্ধুত্বের মতো। সেই সুবাদে সে বলে, তুই এই বাড়িতে উঠছিস, জানিস না ওইখানে আজিজ জমিদারের মেয়ে নূরজাহানা বেগম আত্মহত্যা করেছিল। তার বিয়ে ঠিক হয়েছিল এক লোকের সাথে, কিন্তু ছেলেটা তাকে বিয়ের আগেই ছেড়ে পালায়। লোকে বলে সেই রাতেই কুয়াশার মধ্যে হারিয়ে যায় রোকসানা বলে। লোকেরা বিশ্বাস করে নূরজাহানের আত্মা এই বাড়ির ঘর দখল করে আছে, আর কেউ সেখানে উঠলে সে রাগ করে। এক রাতে প্রচণ্ড শীত, ঘরের মধ্যে আগুন জ্বালিয়েও কিছুতে গা গরম হচ্ছিল না। ঘরটা হঠাৎ করে বরফের মতো শীতল হয়ে যায়, বাতাস নিঃশব্দ হয়। এরপর
দরজা খুলে আপনি সেই দরজাটা খুলে যায়। একজন মেয়ের ছায়ামূর্তি ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করে। মাথা নিচু, চুল দিয়ে মুখগুলো ঢাকা। রিফাতের গলা অনেকটা শুকিয়ে আসে। আস্তে আস্তে স্বরে বলে ওঠেন, কে তুমি? সেই মেয়েটি মাথা তোলে। রিফাত দেখে তার চোখগুলো নেই, শুধু কালো ফাঁপা গর্ত। চোখের জায়গাটা এমন একটা গর্ত যা মনে হচ্ছে ভিতরের মগজগুলো যেন দেখা যাচ্ছে। সে বলে ওঠে, তুমি আমার জায়গা দখল করেছ। কথাটা এইভাবে বলেছিল, তুমি আমার জায়গা দখল করেছ। রিফাত অনেক ভয় পেয়ে বিছানায় শুয়ে পড়ে। কোনোভাবেই সে আর শব্দ করছিল না। তার মাথার উপর থেকে যেন বরফের মতো ঠান্ডা শীতল বাতাস তার মুখে লাগছিল। মুখটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ঠোঁটগুলো আস্তে আস্তে শুকাতে শুরু করে তার। এভাবে সে কোনো রকম রাত্রিটা পার করে। এরকম একটা ঘটনা ঘটার পর রিফাত ওখান থেকে চলে যাওয়ার একটা চেষ্টা করে। যে হুজুর তাকে ওই বাসাতে তুলে দিয়েছিল সেই হুজুরকে সে বাড়িতে ডেকে আনে। তারপর বিভিন্ন আয়াত কালাম পড়ে ঘরটা শুদ্ধ করেন। বিভিন্ন দেওয়ালে বিভিন্ন ছুরা আয়াত রেখে দেয়, কিন্তু তারপরেও দেওয়ালে কিছু রক্তের দাগ দেখা যায়। কখনো জানালার বাইরে একটা মেয়েকে বসে থাকতে দেখা যায়, যাকে কেউ চেনে না। এভাবে কয়েকদিন থাকার পরে রিফাত দেখতে পেল সেই অবায়কটা আবারও এসেছে তার কাছে। এবার সে ভয় না পেয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? ওখান থেকে আবার সেই শব্দ, তুমি আবার জায়গা দখল করেছ। এমত অবস্থায় সে দৌড়ে পালিয়ে যায় সেই ঘর থেকে। হুজুরকে ডেকে আনে। সেই হুজুর আসার পরে তাকে বলে, তুমি বাড়িটা ছেড়ে দাও। সে এখানে কাউকে রাখতে চাচ্ছে না, সে জায়গায় চাচ্ছে না, সে চাচ্ছে প্রতিশোধ। রিফাত এই দিনের বেলায় সব মালামাল গুছিয়ে নিয়ে চলে যায়। যাওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে একটি মেয়ে কণ্ঠস্বর শুনে, বলছে, তুমি চলে যাচ্ছ, আবার কেউ আসবে, আমি এখানেই থাকব। শব্দটা শুধু রিফাতই শুনতে পাচ্ছিল। এমন একটা অবস্থায় তার শরীরের সব লোমগুলো যেন দাঁড় হয়ে উঠছিল। সব লোমগুলো সোজা হয়ে দাঁড় হয়ে থাকে। এরপরে রিফাত বাড়ি চলে আসে। তারপরে তার কৌতূহলবশত সে বাড়িটার ইতিহাস খোঁজে। সে জানতে পারে সত্যিকারের নূরজাহান নামের এক তরুণী
1948 সালে আত্মহত্যা করেন। বিয়ের কয়েকদিন আগেই তার মৃত্যুর পর থেকেই এই বাড়িতে বেশিরভাগ মানুষ এসেই থাকতে পারেনি। স্থানীয় থানায় যোগাযোগ করলে জানা যায় এখানে যারাই এসেছে বেশিরভাগ মানুষ খুন বা আত্মহত্যা করেছে, কিছু কিছু মানুষ পাগলও হয়ে গেছে। আজও রিফাত দিনাজপুরের সেই বাড়িটিতে দাঁড়িয়ে আছে। কেউ ভাড়া নেয় না, এই বাড়িটি বিক্রিও হয় না। সন্ধ্যা নামলে বাড়ির চারপাশে কুয়াশা জমে। অনেকেই বলে সেখানে রাত কাটালে কেউ মারা যায়, কেউ পাগল হয়, কারো জিভা শক্ত হয়ে যায়। এরপর রিফাত দিনাজপুর থেকে ঢাকায় চলে আসে, কিন্তু মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই ফিস ফিস করে শব্দটা শুনতে পায়, তুমি আমার ঘর নিয়েছ, এভাবে বলে, তুমি আমার ঘর নিয়েছ। এরপর থেকে আর কিছু শোনা যায়নি। এই ঘটনাটি সব দিকেই নিশ্চুপ। শহরে কোলাহলগুলো কমে এসেছে। রেডিওতে ভেসে আসছে চেনার সুর। আপনারা শুনছেন ভূত এফএম গোস্ট 360 থেকে। আজকে রাতের গল্পটা আমাকে পাঠিয়েছে খুলনা থেকে শোভন ইসলাম। ঘটনাটা তার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। সময়টা ছিল 2019 সালের নভেম্বর মাস। শোভন তখন খুলনায় সদ্য ট্রান্সফার হয়ে এসেছে। কোম্পানি ওকে একটা বাংলো বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। এলাকাটা ছিল খুবই নিরিবিলি। আশেপাশে গুটি কয়েক বাড়ি ছিল। বেশি বাড়ি থাকলেও বাড়িগুলো বেশিরভাগই ছিল খালি। প্রথম 2-1 দিন কিছু হয়নি, কিন্তু তৃতীয় রাতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। রাত 1টা নাগাদ ঘুম থেকে হঠাৎ জেগে ওঠে শোভন। অনুভব করে কেউ যেন ঘরের দরজার বাহিরে নিঃশব্দ তাকিয়ে আছে। দরজাটা আধা খোলা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ হালকা বাতাস এসে দরজা ধাক্কা দিয়ে খুলে দেয়। সঙ্গে সঙ্গে পুরো ঘরটা যেন ঠান্ডা হয়ে যায়। আবার পরের দিন সকালবেলা বাড়ির কেয়ারটেকার রহিম চাষাকে জিজ্ঞেস করলো সে অনেকটাই চুপচাপ থাকলো। অনেকক্ষণ চাপাচাপি করার পরে সে পরে ধীরে ধীরে একটি কথা বলে উঠল। এই বাড়িতে অনেক বছর আগে একটা মেয়ে থাকতো, তার পরিবার সহ। তার পরিবার শহরের কাজে ঢাকায় যাওয়ার কারণে কি যেন এক কারণে মেয়েটা আত্মহত্যা করেছিল। তারপর থেকেই রাত 12টা পর কেমন জানি শব্দ শোনা যায় এই বাড়িটিতে। শোভন ছিল বিজ্ঞান মনস্ক লোক ছেলে। সবসময় এসব ভূত প্রেত বিশ্বাস করতো না, কিন্তু রাতে তার ধীরে ধীরে ভয় বাড়তে থাকে। ঘড়িতে রাত 12টা বাজলেই ফোনে আসে এক অদ্ভুত কল। নম্বর দেখা যায় না, আর ফোন ধরলেই শোনা যায় চাপা কান্নার আওয়াজ। তারপর
ধাতব গলায় বলে, ফিরে এসো। চতুর্থ রাত। শোভন এবার কল রেকর্ড চালু করে। পরদিন অফিসের সহকর্মী তৌহিদকে রেকর্ডিংটা শোনায়। রেকর্ডিংয়ের প্রথমে কিছুটা নিঃশব্দ ছিল, কোনো কিছু শোনা যাচ্ছিল না। তার একটু পরেই একটা গলা ফিসফিস করে বলে, আমার ঘরটা কেন দখল করলে? তৌহিদ তখন কাপা গলায় বলে ওঠে, ভাই আপনি বাড়িটা বদলান প্লিজ। শোভন এবার সত্যিই অনেকটা চিন্তিত হয়ে পড়ল। সে সিদ্ধান্ত নেয় পঞ্চম রাতে সে আর ফোন ধরবে না। সে ফোন না ধরেই রেকর্ড চালু করে রাখবে। ঠিক রাত 12টায় ফোন বেজে ওঠে। সে ধরেনি, সে শুধু কলটা রিসিভ করে রেকর্ডটা চালু করে রাখে। সকালবেলা রেকর্ড শুনে সে অনেকটা শিউরে ওঠে। এবার শুধু কান্নার আওয়াজ না, বরং শোনা যায় ভারী দরজার খোলার শব্দ, পায়ের আওয়াজ, আর শেষে একটা গলা বলছে, আজ রাতে আমি আবারও আসব। সেই রাতে শোভনের আর ঘুম পাড়তে পারেনি। আতঙ্কে দরজা জানলা বন্ধ করে বসে থাকে। রাত 2টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ঘরটা ঘন অন্ধকারে ভরে যায়। হঠাৎ তার রুমের পাশেই কিচেনে কিছু শব্দ শোনা যায়। শব্দ শোনার পরে সে ধীরে ধীরে কিচেনের দিকে গেলে দেখতে পায় সেখানে কিছুই নেই। সে যখন আবার কিচেন থেকে ঘরে শুতে আসে, আবার সে একটা শব্দ শুনতে পায়। শব্দটা অনেকটা কোনো কিছু কাটার মতো, মানে এমন শব্দ যেমন কাঠ যেমন কাটলে যেমন একটা আমরা শব্দ পাই, সেই রকম একটা শব্দ। এবার সে আবার মনের সাহস বাড়িয়ে সেখানে যায়। আবারও আগের বারের মতো কিছুই দেখতে পায় না, কিন্তু টর্চ লাইটটা আছে। সে যখন মেঝের দিকে দেখে, মেঝেতে কিছু তাজা রক্ত ছিল। এইরকম একটা পরিস্থিতিতে সে চিন্তা ভাবনা করে সে আর এখানে থাকবে না। পরের দিন শোভন সিদ্ধান্ত নেয় সে আর এই বাড়িতে থাকবে না। অফিসে ট্রান্সফারের জন্য চিঠি দেয়। তবে যাওয়ার আগের রাতে সে আরেকবার 12টার সময় কলটা রেকর্ড করতে রাখতে চায়। সেই কথা অনুযায়ী সে রেকর্ডটাও চালু করে। রাত 12টায় কল আসে। এবার সে ফোন ধরে না। তারপর ওপাশ থেকে শব্দ হয়, ধন্যবাদ, এবার আমার ঘরটা আমি ফেরত নিচ্ছি। তারপর ফোন কেটে যায়। সেই রাতে কেউ আর কিচেনে যায়নি, কিন্তু সকালে কেয়ারটেকার রহিম চাচাকে আর পাওয়া যাচ্ছে না। পরে বাড়ির পিছনে এক পুরনো কুয়ার ভেতর থেকে তার নিথর দেহটা পাওয়া যায়। তার নিথর দেহটা সব কিছু যেন ঠান্ডা, চোখগুলো একটু বড় বড় করে কি যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর সে ওখান থেকে চলে যায়। তারপর থেকে তার আর ফোনে কখনো ফোন আসেনি। রাত 12টার পরে কখনো আর কেউ ওইভাবে চাপা গলায় কেউ কান্নাও করেনি। তারপর সে ওখান থেকে চলে যাওয়ার পর কিছুদিন পরে সে জানতে পারে এইরকম ঘটনা আরও কয়েকবার ঘটেছিল। আর এই বাড়িতে যারা এসেছিল পরে আর তাদেরকে
জীবিত পাওয়া যায়নি। ধন্যবাদ শোভন আপনাকে এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। আশা করি সামনের দিকে আরও পাঠাবেন। ধন্যবাদ আপনাকে। কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় আরেকটি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন শুভ ইসলাম, নারায়ণগঞ্জ থেকে। আমি শুভ, থাকি নারায়ণগঞ্জে। অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের অনুষ্ঠানে আমার জীবনে একটি ঘটনা শেয়ার করব। সত্যি বলতে কি, এখানে বিশ্বাস করতে পারি না আমি এমন কিছু চোখে দেখেছি। তবে যা ঘটেছে তা আজীবন আমার জীবনে এটা তাড়িয়ে বেড়ায়। ঘটনাটা 2018 সালের দিকে। আমি তখন সদ্য ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছি। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই আমার মধ্যে একটা অদ্ভুত অভ্যাস ছিল পুরনো জিনিসপত্র সংগ্রহ করার। বিশেষ করে পুরনো আয়না, এইরকম জিনিসগুলো দেখলে আমার যেন একটা মায়া চলে আসে। আমি এরকম জিনিসগুলো বেশি সংগ্রহ করি। একদিন পুরনো জিনিসের হাট থেকে একটা অদ্ভুত আয়না কিনে আনলাম। আয়নাটার ফ্রেম ছিল কালচে রঙের, নকশা করা কাঠের, আর ভেতরে একটা দাগ ছিল, ঠিক যেন কেউ 5 আঙ্গুলের ছাপ রেখে গেছে। বিক্রেতা খুব কম দামেই দিয়ে দিল। বললাম, এইটা কেউ নিতে চায় না, আপনি নিচ্ছেন বলে আমি আপনাকে দিলাম। তখন তো কিছু বুঝতে পারিনি। বাসায় এসে ড্রেসিং টেবিলের উপর সেট করে দিলাম। প্রথম সব কিছু ঠিকঠাকই ছিল। তারপর শুরু হলো নতুন একটা ঘটনা। প্রথমে ছোট ছোট ব্যাপার। আয়নার সামনে দাঁড়ালেই মনে হচ্ছিল পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। পিছনের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। একদিন রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল। দেখি আয়নাটা নিজে নিজে মেঝেতে পড়ে আছে, অথচ হাওয়ার কোনো চিহ্ন নেই। আর ঘর ছিল পুরোপুরি বন্ধ। পরদিন সকালে মা বলল, আয়নার সামনে দাঁড়ালেই সবসময় দাঁড়াস না, আয়নার সামনে দাঁড়ালেই তোর যেন মুখটা কেমন লাগে। আমি হেসে উড়িয়ে দিলাম। কিন্তু যেদিন ভয়টা চূড়ান্ত আকার ধারণ করলো সেটা ছিল এক শুক্রবারের রাত। আমি তখন একাই বাসায়। বাবা মা গ্রামের বাড়ি গেছে আর ছোট ভাই কক্সবাজারের ট্যুরে। রাত 2টা বাজে তখন। হঠাৎ ঘুম ভেঙে দেখি কেউ আমার দরজা ঠোকাচ্ছে, অনেকটা শব্দ করেই বলা যায়। ভয় পেয়ে দরজাটা খুললাম, দেখলাম কেউ নেই। আবার ঘুমোতে গেলাম। এবার আয়নার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। গায়ের রং পাথরের মতো ধূসর, চোখগুলো অনেকটা লাল। আমি স্থির হয়ে গেলাম। সেই সময় আমার হাত পা নাড়াতে পারছি না। আয়নার মানুষটা আমার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে বললাম, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি বন্দি। তারপর আমি আমার হাত নাড়াতে পারছিলাম না, আমার পাগুলো নড়ছে না, আমার শরীরের সব কিছু যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপর ধীরে ধীরে ওই ধূসর অবয়বটি, ওই লাল লাল চোখগুলো যেন আমার কাছে আসছে। এমন অবস্থায় আমি বিছানায় পড়ে গেলাম। সাথে সাথে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন যখন আমার জ্ঞান ফেরে, দেখি মা পাশে বসে আছে। সেই রাতে প্রতিবেশী ডাক্তার এনে আমাকে স্যালাইন দিয়ে রেখেছিল। আমার জ্বর হয়েছিল 103 ডিগ্রি। আমি আয়নাটার কথা বলতেই মা অনেক জোরে জোরে কাঁদতে শুরু করলো। আমি তাকে
শান্ত করে বললাম, কি হয়েছে? আয়নাটা কোথায়? এই আয়নাটা আমাদের এক পুরনো বাড়ির অনেক বছর আগের। এই আয়নার সামনে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। তখন থেকে আমি এই আয়নাটা আমার কাছে চেনা চেনা লাগছিল। আমি আয়নাটাকে এখন চিনতে পেরেছিলাম। এখন বুঝলাম এই আয়নাটা কার। আমি সঙ্গে সঙ্গে আয়নাটা রাস্তায় নিয়ে গিয়ে ভেঙে ফেলি। ভাঙার সময় যেন একটা কান্নার শব্দ শুনতে পেলাম। আজ 6 বছর হয়ে গেল, আয়নাটা আর নেই। কিন্তু মাঝে মাঝে আয়নার মতো স্বচ্ছ কাচের সেই মানুষটা আমার কাছে দেখি। হয়তো সে আমাকেই খুঁজছে। ঘোষ 360 এর এই ঘটনাটি আমার জীবনে বাস্তব একটি ঘটনা। আমার যদি এটি শোনানোর হয় তাহলে আমাকে ডাকবেন, আমি নিজে গিয়ে স্টুডিওতে এই ঘটনাটি বলতে চাই। ধন্যবাদ ভাইয়া আপনাকে। শুভ নারায়ণগঞ্জ। সব দিকেই নিশ্চুপ। শহরে কোলাহলগুলো কমে এসেছে। রেডিওতে ভেসে আসছে চেনার সুর। আপনারা শুনছেন ভূত এফএম ঘোষ 360 থেকে। আজকে রাতের গল্পটা আমাকে পাঠিয়েছে খুলনা থেকে শোভন ইসলাম। ঘটনাটা তার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। সময়টা ছিল 2019 সালের নভেম্বর মাস। শোভন তখন খুলনায় সদ্য ট্রান্সফার হয়ে এসেছে। কোম্পানি ওকে একটা বাংলো বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। এলাকাটা ছিল খুবই নিরিবিলি। আশেপাশে গুটি কয়েক বাড়ি ছিল। বেশি বাড়ি থাকলেও বাড়িগুলো বেশিরভাগই ছিল খালি। প্রথম 2-1 দিন কিছু হয়নি, কিন্তু তৃতীয় রাতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। রাত 1টা নাগাদ ঘুম থেকে হঠাৎ জেগে ওঠে শোভন। অনুভব করে কেউ যেন ঘরের দরজার বাইরে নিঃশব্দ তাকিয়ে আছে। দরজাটা আধা খোলা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ হালকা বাতাস এসে দরজা ধাক্কা দিয়ে খুলে দেয়। সঙ্গে সঙ্গে পুরো ঘরটা যেন ঠান্ডা হয়ে যায়। আবার পরের দিন সকালবেলা বাড়ির কেয়ারটেকার রহিম চাচাকে জিজ্ঞেস করলো সে অনেকটাই চুপচাপ থাকলো। অনেকক্ষণ চাপাচাপি করার পরে সে ধীরে ধীরে একটি কথা বলে উঠল। এই বাড়িতে অনেক বছর আগে একটা মেয়ে থাকতো, তার পরিবার সহ। তার পরিবার শহরের কাজে ঢাকায় যাওয়ার কারণে কি যেন এক কারণে মেয়েটা আত্মহত্যা করেছিল। তারপর থেকেই রাত 12টা পর কেমন জানি শব্দ শোনা যায় এই বাড়িটিতে। শোভন ছিল বিজ্ঞান মনস্ক লোক ছেলে। সবসময় এসব ভূত প্রেত বিশ্বাস করতো না, কিন্তু রাতে তার ধীরে ধীরে ভয় বাড়তে থাকে। ঘড়িতে রাত 12টা বাজলেই ফোনে আসে এক অদ্ভুত কল। নম্বর দেখা যায় না, আর ফোন ধরলেই শোনা যায় চাপা কান্নার আওয়াজ। তারপর ধাতব গলায় বলে, ফিরে এসো। চতুর্থ রাত। শোভন এবার
কল রেকর্ড চালু করে। পরদিন অফিসের সহকর্মী তৌহিদকে রেকর্ডিংটা শোনায়। রেকর্ডিংয়ের প্রথমে কিছুটা নিঃশব্দ ছিল, কোনো কিছু শোনা যাচ্ছিল না। তার একটু পরেই একটা গলা ফিসফিস করে বলে, আমার ঘরটা কেন দখল করলে? তৌহিদ তখন কাপা গলায় বলে ওঠে, ভাই আপনি বাড়িটা বদলান প্লিজ। শোভন এবার সত্যিই অনেকটা চিন্তিত হয়ে পড়ল। সে সিদ্ধান্ত নেয় পঞ্চম রাতে সে আর ফোন ধরবে না। সে ফোন না ধরেই রেকর্ড চালু করে রাখবে। ঠিক রাত 12টায় ফোন বেজে ওঠে। সে ধরেনি, সে শুধু কলটা রিসিভ করে রেকর্ডটা চালু করে রাখে। সকালবেলা রেকর্ড শুনে সে অনেকটা শিউরে ওঠে। এবার শুধু কান্নার আওয়াজ না, বরং শোনা যায় ভারী দরজার খোলার শব্দ, পায়ের আওয়াজ, আর শেষে একটা গলা বলছে, আজ রাতে আমি আবারও আসব। সেই রাতে শোভনের আর ঘুম পাড়তে পারেনি। আতঙ্কে দরজা জানলা বন্ধ করে বসে থাকে। রাত 2টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ঘরটা ঘন অন্ধকারে ভরে যায়। হঠাৎ তার রুমের পাশেই কিচেনে কিছু শব্দ শোনা যায়। শব্দ শোনার পরে সে ধীরে ধীরে কিচেনের দিকে গেলে দেখতে পায় সেখানে কিছুই নেই। সে যখন আবার কিচেন থেকে ঘরে শুতে আসে, আবার সে একটা শব্দ শুনতে পায়। শব্দটা অনেকটা কোনো কিছু কাটার মতো, মানে এমন শব্দ যেমন কাঠ যেমন কাটলে যেমন একটা আমরা শব্দ পাই, সেই রকম একটা শব্দ। এবার সে আবার মনের সাহস বাড়িয়ে সেখানে যায়। আবারও আগের বারের মতো কিছুই দেখতে পায় না, কিন্তু টর্চ লাইটটা সে যখন মেঝের দিকে দেখে, মেঝেতে কিছু তাজা রক্ত ছিল। এইরকম একটা পরিস্থিতিতে সে চিন্তা ভাবনা করে সে আর এখানে থাকবে না। পরের দিন শোভন সিদ্ধান্ত নেয় সে আর এই বাড়িতে থাকবে না। অফিসে ট্রান্সফারের জন্য চিঠি দেয়। তবে যাওয়ার আগে রাতে সে আরেকবার 12টার সময় কলটা রেকর্ড করতে রাখতে চায়। সেই কথা অনুযায়ী সে রেকর্ডটাও চালু করে। রাত 12টায় কল আসে। এবার সে ফোন ধরে না। তারপর ওপাশ থেকে শব্দ হয়, ধন্যবাদ, এবার আমার ঘরটা আমি ফেরত নিচ্ছি। তারপর ফোন কেটে যায়। সেই রাতে কেউ আর কিচেনে যায়নি, কিন্তু সকালে কেয়ারটেকার রহিম চাচাকে আর পাওয়া যাচ্ছে না। পরে বাড়ির পিছনে এক পুরনো কুয়ার ভেতর থেকে তার নিথর দেহটা পাওয়া যায়। তার নিথর দেহটা সব কিছু যেন ঠান্ডা, চোখগুলো একটু বড় বড় করে কি যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর সে ওখান থেকে চলে যায়। তারপর থেকে তার আর ফোনে কখনো ফোন আসেনি। রাত 12টার পরে কখনো আর কেউ ওইভাবে চাপা গলায় কেউ কান্নাও করেনি। তারপর সে ওখান থেকে চলে যাওয়ার পর কিছুদিন পরে সে জানতে পারে এইরকম ঘটনা আরও কয়েকবার ঘটেছিল। আর এই বাড়িতে যারা এসেছিল পরে আর তাদেরকে জীবিত পাওয়া যায়নি। ধন্যবাদ শোভন আপনাকে এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য।
আশা করি সামনের দিকে আরও পাঠাবেন। ধন্যবাদ আপনাকে।